আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে। আজকের গল্প মাকড়সা মানবী। গল্পটি লিখেছেন মধুমিতা মুখার্জি। আপনাদের সাথে আমি রয়েছি আরজে সঞ্জয় এবং আমি আরজে সঞ্চয়িতা। নিজের নতুন বাড়ির প্রশস্ত ঝোলা বারান্দায় বসে দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিল আকিও। লাল বলের মতো সূর্যটা কেমন সুন্দর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। দেখে মনে হচ্ছে গরম ভাতের ওপরে সিদ্ধ ডিমের কুসুমটা রাখা হয়েছিল, যা নিচের দিকে গড়িয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই তা কোনো ক্ষুধার্ত মানুষের পেটের ভেতরে চলে গেল বলে মনে হলো। জায়গাটা যেমন নির্জন তেমনই সুন্দর। আকিও সদ্যই এক ব্যস্ত শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য এই নিরিবিলি জায়গায় বাড়ি কিনে এসেছে। শীতকালে এখানে তুষারপাত হয় বলে সব বাড়িগুলোর ঢালু ছাদ। সূর্যাস্তের কিছুক্ষণ পরেই সেই ছাদগুলোর লাল, নীল, সবুজ, হলুদ রঙের ওপরে চাঁদের আলো পড়ে এক মায়াবী দৃশ্যপট তৈরি করে। দূর থেকে সেই দৃশ্য দেখে আকিওর মনে হলো সেগুলো যেন কোনো ছোট মেয়ের পুতুলের বাড়ি ঘর। এই বাড়ি থেকে অন্য বাড়িগুলোর দূরত্ব অনেকটা বেশি। বাড়িটা সেই জন্যই এক দেখায় পছন্দ হয়ে গিয়েছিল শিল্পী আকিওর। সস্তায় শহরের মধ্যে এত ফাঁকা জায়গা পাওয়া যায় না, তাই এত দূরে এসে নিজের স্বপ্নের বাড়ি বানিয়েছে সে। বাড়িগুলো দূরে দূরে অবস্থিত হওয়ার জন্য বেশ নিজের মতো করে থাকা যায় এখানে। রেল স্টেশন কাছে বলে আবার দ্রুতগামী রেলগাড়িতে চড়ে সহজেই নিজের কাজের জায়গায় পৌঁছে যাওয়া সম্ভব হয়। শহর থেকে এত দূরে বাড়ি বানাতে বন্ধুরা অনেকেই বাধা দিয়েছিল। আকিও তাদের কথায় কান দিয়ে নিজের শখকে বিসর্জন দেয়নি। পাহাড় ঘেঁষে কুলকুল করে বয়ে চলা নদীটা অবশ্য ওর এখানে বাড়ি তৈরি করার প্রধান কারণ। নদীর দৌলতে স্থানীয় বাজারে ওর প্রিয় উনাগি বা মাগুরু মাছ একদম তাজা অবস্থায় জেলেদের কাছ থেকে সংগ্রহ করতে পারে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যেন সেই বারান্দাতেই ঘুমিয়ে পড়েছিল আকিও। শুকনো পাতার ওপরে কারোর পায়ের আওয়াজ শুনে চমকে ঘুম থেকে উঠে বসল আকিও। এখানে সব বাড়ি দূরে দূরে থাকার জন্য তেমন মানুষজন দেখতে পাওয়া যায় না। বেশিরভাগ সম্পন্ন চাষির বাড়ি এই জায়গাটায়। আকিও সকালে যখন অফিসে যায় তার বহু আগেই চাষিরা পাহাড়ের পাদদেশে নিজেদের চাষের জমিতে কাজ শুরু করে দেয়। বাড়ির মেয়েরা মাঝে মধ্যে বাজারে যায়। কিছু বাচ্চাদের স্কুল ব্যাগ কাঁধে নিয়ে দল বেঁধে যেতে দেখা যায়। এই স্টেশন থেকে ওর সঙ্গে এক ট্রেনে চেপে কাউকে অবশ্য শহরের দিকে যেতে দেখেনি আকিও। সেই জন্যই ওর কারোর সাথে তেমনভাবে আলাপ পরিচিতি গড়ে ওঠেনি। ওর বাড়ির সামনে দিয়ে তো অন্য কোথাও যাওয়ার রাস্তা নেই। তাহলে কি কোনো জন্তু এসেছে বাড়ির সামনে? আকিও অনুভব করে সেই পায়ের শব্দ এখন প্রায় ওর বাড়ির সামনে চলে এসেছে। সে বারান্দা থেকে মাথা ঝুলিয়ে নিচের দিকে দেখার চেষ্টা করেও কাউকে দেখতে পায় না। সবেমাত্র ঘরে ফিরে যাবে বলে মনে করেছে, এমন সময় চাঁদের আলোতে স্নাত হয়ে এক সুন্দরী মেয়েকে ওর বাড়ির ডান দিক দিয়ে হেঁটে যেতে দেখল সে। তার খিড়কির দরজা খুলে বাড়ির পেছনের আলোটা জ্বালিয়ে দিল আকিও। সে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলেও সেই মেয়েটাকে আর দেখতে পেল না। এত কম সময়ের মধ্যে মেয়েটা গায়েব হয়ে গেল নাকি? এখন মনে হচ্ছে সেই গাছে ঘেরা জায়গায় হয়তো কারোর বাসস্থান আছে। না হলে একজন সুন্দরী মেয়ে এমন ভর সন্ধ্যায় জঙ্গলে যেতেই বা যাবে কেন? পরের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আকিও বাড়ির পেছন দিকে প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে পড়ল। তার উদ্দেশ্য হলো সেখানে কারোর বাসস্থান আছে নাকি তা খুঁজে দেখা। বড় বড় গাছে ছাওয়া জায়গাটা যে শুধুমাত্র অন্ধকার তাই নয়, এই জায়গাটা অত্যন্ত শীতল।
আকিওর মনে হলো একটা হালকা জ্যাকেট গায়ে চড়িয়ে এলে বেশ ভালো হতো। সে ঠিক করলো আধ ঘন্টা সামনের দিকে সোজা এগিয়ে দেখবে, এর মধ্যে যদি কোনো বাড়ি না পায় তাহলে ফিরে যাবে। সবেমাত্র কিছুটা গিয়েই বিস্মিত আকিও সামনেই একটা বেশ বড় মাঠ দেখতে পেল। সে ভেবেছিল এই দিকটায় জঙ্গল আছে, ঘন জঙ্গল, কিন্তু এখন বুঝতে পারছে বাড়ির ঠিক পেছনের জায়গাটাই শুধুমাত্র বেশ কিছু বড় গাছে ঘেরা। বাড়ির থেকে এত কাছে এমন সুন্দর সবুজ ঘাসে ঘেরা মাঠ আছে জানলে সে কোনো মতেই অত দূরের নদীর ধারে প্রাতঃভ্রমণের জন্য যেতে পছন্দ করত না। মাঠে ভোরের নরম সূর্য মেখে হাঁটতে খুব ভালো লাগছিল আকিওর। সে নতুন জায়গা আবিষ্কারের নেশায় সামনের দিকে এগোতে শুরু করলো। কিছুটা এগিয়েই মাঠের শেষ প্রান্তের লাল রঙের ছাদওয়ালা কাঠের বাড়িটা নজরে পড়ল তার। মাঠের এই প্রান্তটা ঢালু হওয়ার কারণে এতক্ষণ এই বাড়িটা নজরে পড়েনি তার। বাড়িটার সব কাঁচের জানলা বন্ধ বলে বোঝা যাচ্ছে না যে এই বাড়িতে কেউ বসবাস করে নাকি ফাঁকা। আকিও মনে মনে ভাবল, আগের দিনের মেয়েটা এই বাড়ির বাসিন্দা নাকি? কৌতূহল নিয়ে সে এগিয়ে গেল সামনের দিকে। বাড়ির একদম সামনে এসে যত্নে সাজানো রুমালের মতো ছোট্ট বাগান দেখে এই বাড়িতে মানুষ যে থাকে তা সে বুঝতে পারল। বাগানটা দেখে তার মনে হলো, বাহ, বাইরেটাই এত সুন্দর, তাহলে এই বাড়ির অন্দরসজ্জা কেমন হতে পারে? সে বাড়ির দরজার পাশে ঝোলানো ঘণ্টাটা বাজালো। কিছুক্ষণের মধ্যেই একজন অপরূপা সুন্দরী মেয়ে এসে দরজা খুলে তার সামনে দাঁড়া। সেই হিমারির ছবি এঁকে ফেলল সে। নিজের ওপরে খুব রাগ হয়ে যায় আকিওর। এমন নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ চলে যাওয়া সে মোটেই বরদাস্ত করতে পারছে না। সব সরঞ্জাম গুটিয়ে নিয়ে আবার বাড়ির দিকে ফিরতে শুরু করে সে। হঠাৎ তার মনে হয় একটা সূক্ষ্ম জালের মধ্যে সে জড়িয়ে পড়ছে। ভালো করে লক্ষ্য করে দেখে চারিদিকে বহু মাকড়সার জাল ভর্তি হয়ে আছে। এই পরিচ্ছন্ন জায়গায় আগে কোনোদিনও তো এমন মাকড়সার জাল দেখতে পায়নি। সে একটা গাছের ডাল ভেঙে নিয়ে আক্রোশের সঙ্গে সেই মাকড়সার জালগুলো সরাতে শুরু করে। কিছুক্ষণ পরে পথ পরিষ্কার হতে আবার বাড়ি ফেরার রাস্তা ধরে। সারা গায়ে মাকড়সার জালের সঙ্গেই একটা আঠালো ধরনের কিছু লেগে গেছে। তা বাড়ি ফিরে বুঝতে পারে আকিও। নিজের শরীর আর পোশাকের মধ্যে ওই আঠালো বস্তুর উপস্থিতিতে তার সারা গা গুলিয়ে উঠছিল। অনেকটা সময় নিয়ে স্নান সেরে তারপরে সে খেতে বসল। সে সকালেই তার প্রিয় মাগুরো মাছ দিয়ে সাসিমি রান্না করে রেখেছিল। পছন্দের পদ নিয়ে খেতে বসেই এক ঘৃণ্য দৃশ্য দেখে তার গাটা গুলিয়ে উঠল। কিভাবে যেন টেবিলে ঢাকা দেওয়া তার প্রিয় পদের ওপরে মাকড়সার জাল ছেয়ে গেছে। কি করে হলো? এটা ঢাকা দেওয়াই তো ছিল। না খেয়েই টেবিল ছেড়ে উঠে পড়ল সে। এতদিন এখানে আছে, কিন্তু আজকের মতো অভিজ্ঞতা তার কখনো হয়নি। অস্থির মন নিয়ে নিজের প্রিয় বারান্দায় গিয়ে বসল সে। আজকে আর সূর্যাস্তের মনোরম দৃশ্য সে উপভোগ করতে পারছে না। সবেমাত্র সূর্যাস্ত হয়েছে। গোধূলির স্নিগ্ধ আলো চারপাশে ঘিরে রয়েছে। আকিও লক্ষ্য করল অন্য দিনের মতো আকাশ দিয়ে পাখিদের বাড়ি ফিরতে দেখা যাচ্ছে না। হঠাৎ করেই জায়গাটা কেমন নির্জন হয়ে গেছে। কেমন একটা দম বন্ধ করা পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রিয় বারান্দার কোণ ছেড়ে সে ধীর পায়ে ঘরে প্রবেশ করল। ঘরের ঝলমলে আলোগুলো আজ বড্ড ম্রিয়মান লাগছে তার কাছে। এমন তো হওয়ার কথা নয়, সব আলোই তো আমি নতুন লাগালাম। এতদিন একা থাকার পর আজ প্রথমবারের মতো খুব ভয় করছিল আকিওর।
সব ঠিক নেই। কোথাও একটা কোনো বড় ধরনের সমস্যা আছে বলে তার মনে হচ্ছে। হয়তো এ তার দীর্ঘকাল নির্জন স্থানে একা থাকার ফলে মনের ওপরে চাপ পড়েই সৃষ্টি হয়েছে। বসে বসে আবারও নিজের রং তুলি নিয়ে আঁকায় মনোনিবেশ করার চেষ্টা করতে শুরু করল আকিও। কাঁচের জানলার বাইরে তখন ঘন অন্ধকার নেমে এসেছে। আকিওর দরজার ঘণ্টাটা আচমকাই বেজে উঠল। এই সময়ে আমার বাড়িতে কে আসতে পারে? হিমারি নাকি অন্য কেউ? যেই আসুক, এই বিষণ্ণ সন্ধ্যায় অতিথির আগমনে আকিও উৎফুল্ল হয়েই দরজা খুলল। সে দরজার বাইরে হিমারিকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত আনন্দিত হল। আরে, সুস্বাগতম সুস্বাগতম। হিমারি বাড়ির ভেতরে প্রবেশ করল। ভেতরে এসে আকিওর হাতে একটা খাবারের পাত্র তুলে দিল। আকিও সেই পাত্রের ঢাকনা খুলে বিস্মিত হয়ে দেখল সেখানে সাসিমি রাখা আছে। আরে বাহ, সাসিমি! হিমারি যেন সেই রূপকথার পরী। সে আকিওর মনের খবর জানে। আমার আজকে খুবই সাসিমি খেতেই ইচ্ছা করছিল। তোমার মুখ দেখে মনে হচ্ছে আজ তুমি কিছু খাওনি এখনো। এখনই খেয়ে নাও এটা। স্বল্প পরিচিত একজন মেয়ের এই আন্তরিকতায় মুগ্ধ আকিও নিমেষে সেই সুস্বাদু খাদ্য গ্রহণ করল। তারপর চায়ের পাত্র নিয়ে দুজনে আকিওর নিচু খাবার টেবিলের সামনে আসনে বসল। হিমারি খুব কম কথার মানুষ। সে আকিওর সমস্ত কথা খুব মন দিয়ে শুনছিল। সকাল থেকে একাকিত্ব বোধ করা আকিও একাই কথা বলে যেতে লাগলো। একসময় ঘড়ির কাঁটা ৮টার ঘর পার হওয়াতে আকিওর খেয়াল হলো এবারে হিমারিকে তার বাড়ি ফেরার জন্য ছেড়ে দিতে হবে। যদিও হিমারি বলেছে যে তার বাবা মা গত হওয়ার পর থেকে সে একাই থাকে, তা সত্ত্বেও একজন মেয়েকে এত রাত পর্যন্ত নিজের বাড়িতে রাখা ঠিক বলে মনে হলো না তার। দেখো, আমি নিজের কথা বলতে গিয়ে তোমার সন্ধ্যাটাই নষ্ট করে দিলাম। চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। তোমার সঙ্গ আমার খুব ভালো লাগছে। বাড়িতে কেউ অপেক্ষা করে নেই আমার জন্য যে আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। হ্যাঁ, আমি অনুভব করছি আমার মতো তুমিও নিঃসঙ্গতা বোধ করো। আচ্ছা, আমরা তো মাঝে মধ্যেই নিজেদের মধ্যে এই চায়ের টেবিলের আড্ডাটা চালাতেই পারি, তাই না? এই গ্রামে গঞ্জে এত রাত পর্যন্ত আমরা একসাথে কাটালে কথা উঠতে পারে, আর তা আমাদের দুজনের জন্যই কিন্তু খারাপ। এখানে দেখার লোকজন কোথায় বলুন তো যে কথা হবে? হিমারি, তুমি কিছু মনে করো না। আমার পারিবারিক শিক্ষা আমাকে এই সংস্কার দিয়েছে। তুমি আবার আমার বাড়িতে এসো, আমিও যাব তোমার বাড়িতে। তবে এখন চলো, আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। হিমারির মুখ কেমন যেন গম্ভীর হয়ে গেল বলে মনে হলো আকিওর। সে কথা ঘোরানোর জন্য বিভিন্ন কথা বলতে বলতে হিমারির সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো। চাঁদের আলো খুব ম্লান ছিল। আকাশে মেঘের আনাগোনায় কেমন একটা থমথমে হয়ে আছে পরিবেশ। ম্লান আলোতেই তারা পথ চলছিল। হিমারির বাড়ির বাগানের সামনে থেকেই তাকে বিদায় জানালো আকিও। হিমারি বাগানের বেঁটে গেট খুলে প্রবেশ করল। তার ছায়া দেখে চমকে উঠল আকিও। সেই ছায়া কোনো মানুষের ছায়া নয়, একটা বিশাল আকার মাকড়সার ছায়া। আতঙ্কে তার গলা শুকিয়ে গেল। মনে হচ্ছিল কথা বলার শক্তি লোপ পেয়েছে তার। যৎ সামান্য চাঁদের আলোয় মেঘের আড়ালে অদৃশ্য হয়ে যেতে যেতে সেই ছায়া মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। হিমারি ততক্ষণে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। কাঁচের সার্সি দিয়ে হালকা হলুদ আলো এসে বাইরের এক ফালি বাগানে পড়েছে। কাচের জানালার ভেতরে হিমারিকে এক ঝলক দেখতে পেল আকিও। একজন অতীব সুন্দরী মেয়ে, তাতে কোনো রকমের সন্দেহ নেই।
এ নির্ঘাত তার মনের ভুল। অন্ধকারের মধ্যে বাড়ির দিকে পথ চলতে শুরু করলো আকিও। মাঝ রাস্তায় হঠাৎ করেই বৃষ্টি নেমে এলো। আকাশের অবস্থা দেখে একটা ছাতা আনা উচিত ছিল বলে মনে হলো তার। সে হিমারির দিকে মনোযোগ দিতে গিয়ে এদিকটা খেয়াল করতে পারেনি। অন্ধকারে বৃষ্টির মধ্যে সেই জঙ্গলে পথে হাঁটতে গিয়ে সারা গা গাছের ডালের আঘাতে ছড়ে গেল আকিওর। চলতে চলতে একসময় নিজের বাড়ির পেছন দিকে জ্বলা আলো দেখে প্রায় অবসন্ন শরীরটাকে টেনে নিয়ে এসে বাড়িতে প্রবেশ করল সে। বৃষ্টিতে অমনভাবে ভেজার জন্য রাতে তার ধুম জ্বর এলো। অশক্ত শরীরে সারা রাত বিভিন্ন দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কাটল আকিওর। স্বপ্নে সেই মাকড়সার ছায়াটা বড় হয়ে ওকে গ্রাস করে নিচ্ছে বলে মনে হচ্ছিল। সকালে ঘুম ভেঙে উঠেও খুব ক্লান্ত লাগছিল আকিওর। সে তাও অফিসে যাওয়া মনস্থির করল। অফিসে গিয়েও কোনো কাজে ঠিকমতো মন দিতে পারছিল না সে। তার শুধুমাত্র সেই বিশাল মাকড়সার ছায়ার কথা আর চতুর্দিকে মাকড়সার জালের কথাই মনে পড়ছিল। মনে হচ্ছিল এ সম্পূর্ণ তার মনের ভুল। দীর্ঘদিনের একা থাকার ফলস্বরূপ সে ভুল দেখেছে। একজন কারোর সাথে কথা বলে একটু হালকা হতে চাইছিল সে। দুপুরে অফিসের ক্যান্টিনে খেতে গিয়ে সহকর্মী চিবি এসে আকিওর সামনে বসল। সে কিছু সময় ধরে আকিওর মুখের দিকে আর তার শরীরের কাটা ছেঁড়ার দিকে ভালো করে লক্ষ্য করল। আকিও, তোমাকে দেখে আজ কেমন অস্বাভাবিক লাগছে। মুখের মধ্যে একটা ভয়ের ছায়াও লক্ষ্য করছি। সারা শরীরে কাটা দাগ। এই কি হয়েছে তোমার? আমি মনে হয় মানসিক অবসাদের শিকার হয়ে পড়ছি। তোমাকে এত করে অমন নির্জন একটা স্থানে বাড়ি নিতে নিষেধ করলাম সকলে, কিন্তু তুমি কিছুতেই শুনলে না। ওই স্থান অবিলম্বে ত্যাগ করে শহরে একটা ফ্ল্যাট নিয়ে থাকা শুরু করে দাও। সব অবসাদ দেখবে চলে যাবে। কিন্তু এত শখ করে তো বাড়িটা সাজিয়েছি, আমার আর তা ছেড়ে আসার উপায় নেই। তুমি একদিন গিয়ে আমার বাড়িতে থাকলে বুঝবে কেমন সুন্দর পরিবেশ। আরে সে না হয় একটা ছুটির দিন দেখে সেখানে যাওয়া যাবে, তবে এখন বলো কিভাবে তোমার শরীরের এই অবস্থা হলো? গত রাতে অন্ধকারে ওই বৃষ্টির মধ্যে জংলা পথে চলতে গিয়ে অবস্থা হয়েছে আমার। অন্ধকারে? এই রাতে তুমি কোথায় ঘুরতে গেছিলে? ওই আমি একজন মেয়েকে তার বাড়ি পৌঁছে দিতে গেছিলাম আর কি। মনে হচ্ছে তুমি প্রেমে পড়েছো আকিও। না না, ঠিক তা নয়, তবে একটা আকর্ষণ বোধ তো করছি, তা অস্বীকার করতে পারি না। তা বলি, মেয়েটি তোমার প্রতিবেশী? ঠিক প্রতিবেশী বলতে যা বোঝায় তা হয়তো নয়, তবে কাছেই থাকে। তুমি এই সপ্তাহের ছুটির দিন আমার বাড়িতে চলে এসো, তার সাথে পরিচয় করিয়ে দেব। কি, আসবে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার অনুরোধ রাখার আমি চেষ্টা করব। অফিস থেকে ফিরে প্রায় শয্যাশায়ী হয়ে পড়ল আকিও। তার মনে হচ্ছে জীবনী শক্তি ধীরে ধীরে যেন তার মধ্যে থেকে চলে যাচ্ছে। পরের দিন অফিসে যেতে পারল না আকিও, তা বলে সারা দিন সে বিশ্রামও নিতে পারল না। সারা বাড়িতে মাকড়সার জালে ছেয়ে গেছে। সঙ্গে খুব ছোট ছোট মাকড়সা কোথা থেকে এসে উপস্থিত হয়েছে। ভালো করে লক্ষ্য করলে সেই ছোট ছোট মাকড়সাগুলোর মুখ অনেকটা মানুষের মুখের মতো বলে ভ্রম হয়। এমন মাকড়সার কথা আকিও শুনেছিল। মনে হয় কাছেই জঙ্গল থাকার জন্য এরা এসে উপস্থিত হয়েছে। দুর্বল শরীর নিয়ে সারা দিন ধরে সে মাকড়সার জাল পরিষ্কার করে
খুব ক্লান্ত হয়ে পড়ল। সন্ধ্যায় হিমারি এসে উপস্থিত হলো। কেন জানা নেই, আকিওর হিমারিকে দেখে আর আগের মতো আকর্ষণীয় বোধ হচ্ছিল না। হিমারিকে দেখে যেন তার মনে হচ্ছিল তার সারা শরীরে কামনার আগুন ভর করেছে। হিমারি, আজ আমার শরীরটা খুব একটা সুস্থ নেই। আমরা অন্যদিন বসে গল্প করব। আজকে আমি খুবই ক্লান্ত। সে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হিমারি তাকে হাত ধরে টেনে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। তুমি বরং বিশ্রাম নাও, আমি তোমার সেবা করব। দেখবে সব ক্লান্তি তোমার নিমেষেই দূর হয়ে যাবে। হিমারির শরীর থেকে কেমন একটা উগ্র গন্ধ আসছিল। সেই গন্ধে সমস্ত স্নায়ু বিকল হয়ে যাচ্ছে বলে আকিওর মনে হচ্ছিল। সে কিছুতেই হিমারিকে বাধা দিতে পারল না। আকিওকে বিছানায় শুইয়ে দিয়ে হিমারি তার জন্য চা বানিয়ে নিয়ে এলো। দেখে মনে হচ্ছিল এই বাড়ির সব কিছুই তার চেনা। খুব অস্বস্তি হচ্ছিল আকিওর। সে জোর করে বিছানায় উঠে বসার চেষ্টা করে ব্যর্থ হলো। হিমারি একটু একটু করে গরম চা তার মুখের ভেতরে ঢেলে দিচ্ছিল। কিন্তু চা পান করে অন্যদিনের মতো ভালো লাগছিল না আকিওর। সে বাধা দেওয়ার চেষ্টা করতেই হিমারির মুখের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করল সে। সেই মুখের মধ্যে নিমেষে যেন একটা ভয়ানক হিংস্র ভাব ফুটে উঠল। স্থবির শরীর নিয়ে আকিও লক্ষ্য করল হিমারির ছায়ার দিকে। সেই ছায়া কোনো মানবীর নয়, তা এক বিশালাকার মাকড়সার। সে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর কোনো রকমের সারা শব্দ না পেয়ে আকিও মনে করল সে দুর্বল শরীরে ভুল দেখেছে। মনে সাহস এনে সে ধীরে ধীরে চোখ খুলল। কিন্তু চোখ খুলে এমন দৃশ্য দেখবে বলে আকিও কল্পনাও করতে পারেনি। সে দেখল হিমারি বিছানায় তার পায়ের দিকে বসে আছে। তার মুখটা হাঁ হয়ে গেছে। মনে হচ্ছে সেই মুখের ভেতরে আকিওর পুরো বাড়িটাই ঢুকে যাবে। তার হাঁ মুখের ভেতর থেকে লালা বেরিয়ে এসে ধীরে ধীরে জাল বুনে হিমারির পায়ের দিক থেকে একটু একটু করে জড়িয়ে ফেলতে লাগলো। সে চিৎকার করার চেষ্টা করে বুঝল কোনো জাদু বলে সে সেই ক্ষমতা হারিয়েছে। শুধুমাত্র মাথা বাদে আকিওর সারা শরীর জালে জড়িয়ে ফেলল হিমারি। তারপর বিশাল হাঁ করে তার পা থেকে তার পুরো শরীর নিজের মুখের ভেতরে পুরে নিতে শুরু করল। এখন হিমারিকে দেখতে আর মানুষের মতো নেই, এক অতিকায় দানবীয় মাকড়সার মতো হয়ে গেছে। সেই মাকড়সার মুখের ভেতরে গিয়ে সারা শরীরের জ্বলন অনুভব করলো আকিও। ধীরে ধীরে তার সারা শরীর গ্রাস করে মাথাটাও মুখ গহ্বরে ঢুকিয়ে নিল সেই মাকড়সা মানবী। আকিও তার অফিসে খুব কম ছুটি নেয় বলেই সকলে জানে। সে পরপর 5 দিন খবর না দিয়ে অফিসে আসেনি বলে সহকর্মী চিবি চিন্তিত হয়ে পড়ল। শেষ যেদিন আকিও অফিসে এসেছিল সেই দিন সে বেশ অসুস্থ ছিল। একা মানুষ, নির্জন বাড়িতে হয়তো অসুস্থ হয়ে পড়ে আছে। সে সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে আকিওর বাড়ির দিকে রওনা দিল। সে বাড়ির দরজা খোলা দেখে চিবি মনে করল, না, দরজা খোলাই, ভেতরে ঢুকে ওকে একেবারে চমকে দেব। কিন্তু শূন্য বাড়িতে তাকে কোথাও দেখতে পেল না সে।
এই বাড়ির বারান্দার কথা সে আকিওর মুখে বহুবার শুনেছে। একবার সেখানে গিয়ে দাঁড়ালো। তার মনে হলো কেউ নিশ্চয়ই কাছাকাছি কোথাও গেছে, থাক একটু অপেক্ষা করি। বারান্দায় দাঁড়িয়ে আকিওর জন্য অপেক্ষা করতে শুরু করলো সে। হঠাৎ করেই তার মনে হলো কেউ যেন তার দিকে লক্ষ্য রাখছে। আশেপাশে তাকাতেই একজন সুন্দরী মেয়ের দিকে চোখ গেল তার। আরে সে একটা গাছের নিচে তাকিয়ে তার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। তখন চিবির মনে হলো এই মেয়ে কি আর কি ওর থেকে শোনা সেই সুন্দরী? কিন্তু এই ভর সন্ধ্যায় এইভাবে গাছের নিচে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করছে কেন মেয়েটি এইভাবে? ভালো করে লক্ষ্য করতে গিয়ে চাঁদের আলোয় তার ছায়ার দিকে চোখ পড়ল। আর নজর পড়তেই চিবি নিজের মনেই বলে উঠল, সর্বনাশ! মেয়েটির ছায়া সম্পূর্ণরূপে একটা বিশালাকার মাকড়সার মতো। তার মনে ভয় হলো। আচ্ছা আচ্ছা, কেউ বেঁচে আছে তো? এরকম এরকম পৌরাণিক প্রাণীর কথা তো আমি ঠাকুমার মুখে শুনেছি। 400 বছরের বেশি বয়সের স্ত্রী প্রজাতির মাকড়সারা জাদু করতে পারে। তাদের খাদ্য যুবক মানুষের শরীর। যুবকের শরীর না খেতে পারলে তাদের জাদু নষ্ট হয়ে যায়। সুন্দরী মেয়ের ছদ্মবেশে তারা যুবকদের শিকার করে নিজেদের খাদ্য বানায়। তাহলে কি আকিও ওই মাকড়সা মানবীর পাল্লায় পড়েছিল, তাই অমন দুর্বল হয়ে গেছিল? না 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 না, এখনই আমার এই স্থান ত্যাগ করা প্রয়োজন। না। সে অনুমান করে আকিওকে আর দেখতে পাবে না কোনো দিন। বারান্দা থেকে ঘরে ঢুকে চিবি দেখে সারা ঘরে ছোট ছোট মাকড়সায় ছেয়ে গেছে। সে তাদের পায়ের তলায় পিষে ফেলে এগিয়ে যেতে চেষ্টা করল। একটা মাকড়সাকে পা দিয়ে পিষে ফেলতেই আরো 100টা মাকড়সা এসে তাকে ঘিরে ধরল। অল্প সময়ের মধ্যেই চতুর্দিক মাকড়সার জালে ছেয়ে যায়। সেই জাল কেটে যতই পালাবার চেষ্টা করে সে যেন আরো বেশি করে জালের মধ্যে জড়িয়ে পড়তে থাকে। শরীরের সব শক্তি এক করে প্রাণপণে পালাবার চেষ্টা করতে গিয়ে চিবি অনুভব করে সেই জালগুলো ধীরে ধীরে লোহার মতো কঠিন হয়ে তার গায়ের ওপরে চেপে বসেছে। সে সম্পূর্ণরূপে বন্দী হয়ে পড়েছে। অসহায় চিবি দেখে সেই ছোট ছোট মাকড়সার দল তাদের মুখ দিয়ে আগুন ছেটাতে শুরু করেছে। চতুর্দিক থেকে আগুনের গরম হলকা অনুভব করছে সে। কিছুক্ষণের মধ্যেই সেই কাঠের বাড়ি সম্পূর্ণরূপে আগুন গ্রাস করে নেয়। অসহায় চিবি যতুগৃহের মধ্যে আকিওর সাধের বাড়ির সাথে পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির পেছন থেকে তখন এক মাকড়সার দীর্ঘ ছায়া ধীরে ধীরে জঙ্গলের দিকে অগ্রসর হয়। আবার নতুন শিকারের সন্ধান করতে হবে তাকে। অন্য কোনো নির্জন স্থানে গিয়ে একাকী যুবকের খোঁজ করতে হবে। বাহ, এই জায়গাটা তো বেশ সুন্দর। এমনই একটা নির্জন জায়গা আমি চাইছিলাম থাকার জন্য। নতুন শিকার।
এরকমই জমজমাট রহস্য রোমাঞ্চে ভরা শিহরণ জাগানো গল্প শুনতে কান পাতুন প্রতিলিপি এফএমে। প্রতি শুক্রবার রাতে ফ্রিকি ফ্রাইডে শুনতে ভুলবেন না কিন্তু।